2009 সালের মে মাসে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা বৈজ্ঞানিক মহলে শোরগোল ফেলে দিয়েছিল। আসলে 2009 সালের মে মাসে বিজ্ঞানীরা এমন একটা এক্সট্রাঅর্ডিনারি অবজেক্টের সম্পর্কে জানতে পেরেছিলেন যেটা সবার কাছেই বিস্ময়কর ব্যাপার ছিল। বন্ধুরা, আমাদের গ্যালাক্সিতে 400 বিলিয়ন নক্ষত্র আছে, আর ব্রহ্মাণ্ডে এমন 200 বিলিয়ন গ্যালাক্সি উপস্থিত আছে। তাই স্বাভাবিকভাবেই সম্পূর্ণ অবজারভেবল ইউনিভার্সে কত নক্ষত্র আছে সেটা আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকতে উপস্থিত বালুকণার থেকেও বেশি নক্ষত্র এই ব্রহ্মাণ্ডে আছে। তবে তার মধ্যে এমন একটা নক্ষত্র আছে যেটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছিল। এই নক্ষত্রটার মধ্যে এমন কি আছে যে এটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের 200 বিলিয়ন নক্ষত্রের মধ্যে সবথেকে রহস্যময় হয়ে উঠেছে। চলুন সেটা জেনে নেওয়া যাক। 2009 সালে নাসা যখন কেপলার মিশন লঞ্চ করেছিল তখন প্রথমবার এই নক্ষত্রটা সম্পর্কে জানা গিয়েছিল। কেপলার স্পেস টেলিস্কোপের প্রধান উদ্দেশ্য ছিল প্ল্যানেট হান্টার প্রজেক্টের অধীনে আমাদের সৌরজগতের বাইরে উপস্থিত গ্রহদের সম্পর্কে অনুসন্ধান চালানো। এই প্রজেক্টের ম্যানেজার ছিলেন টিএস বোয়াজিয়ার নামের একজন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী। কেপলার স্পেস টেলিস্কোপ একটা মাত্র সিঙ্গেল ফিল্ডে 4 বছর পর্যন্ত 1,50,000 নক্ষত্রের ব্রাইটনেস মনিটর করেছিল। কিন্তু কেপলারের এই পর্যবেক্ষণের পর এমন কিছু হয়েছিল যেটা বিজ্ঞানীরা স্বপ্নেও কল্পনা করেননি। কেপলার মিশনের প্রধান উদ্দেশ্য ছিল এক্সো প্ল্যানেটের অনুসন্ধান করা। এর জন্য কেপলার টেলিস্কোপকে স্টার লাইটের ট্রানজিটকে শনাক্ত করতে হতো। ট্রানজিটের মানে হলো যখন একটা গ্রহ তার নক্ষত্রের আশেপাশে অরবিট করে তখন যে দৃষ্টিরেখা থেকে আমরা তাকে দেখি সেই জায়গা থেকে এগোনোর সময় সেই গ্রহটা তার নক্ষত্রের আলোকে ব্লক করে দেয়, যার ফলে নক্ষত্রের কিছু শতাংশ আলো ব্লক হয়ে যায়। এইসব নক্ষত্র থেকে পাওয়া ডেটাকে সিটিজেন সায়েন্স প্রজেক্টের টিম বিশ্লেষণ করতে শুরু করে। কিন্তু 1,50,000 নক্ষত্রের ডেটাগুলোকে নিয়ে যখন স্টাডি করা হয় তখন বাকি সমস্ত নক্ষত্র থেকে পাওয়া ডেটাই সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু একটা নক্ষত্র এমন ছিল যেটা কেপলার মিশনের সমস্ত বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছিল। এই নক্ষত্রটা হলো KIC 8462852, মানে দ্য টাবি স্টার, যেটা আমাদের পৃথিবীর থেকে 1470 আলোকবর্ষ দূরে উপস্থিত আছে। এই নক্ষত্রটার থেকে পাওয়া ডেটায় এমন কিছু ছিল যেটা বেশ অস্বাভাবিক সিগন্যাল দিচ্ছিল। বিজ্ঞানীদের মতে বৃহস্পতির মতো বড় গ্রহ তার নক্ষত্রে মাত্র 1% আলো ব্লক করতে পারে। তবে এই লাইট কার্ভের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বৃহস্পতি তার নক্ষত্রের আলোর কতটা বড় অংশকে ব্লক করে রাখতে পারে। অন্যদিকে পৃথিবীর দ্বারা ব্লক করে রাখা আলো কিন্তু আমরা এই গ্রাফে দেখতেই পাচ্ছিলাম না, যদিও টাবি স্টার থেকে আসা রহস্যময় সিগন্যাল অন্য কিছু বলছিল। 2009 সালের মে মাসে করা পর্যবেক্ষণে বিজ্ঞানীরা এই ডেটাটা খুঁজে পেয়েছিলেন। এই ডেটাতে দৃশ্যমান ডিপের অর্থ হলো একটা নক্ষত্রের আলোর অনেক বড় অংশ ব্লক করে রাখা হয়েছে। বিজ্ঞানীদের মতে এই ডিপ বৃহস্পতির থেকেও বড় গ্রহের কারণে হওয়া উচিত। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো একটা গ্রহের কারণে হওয়া ডিপ সবসময় ইউ আকৃতির হয়ে থাকে, কিন্তু এখানে একটা স্লোপ দেখা যাচ্ছিল। এর মানে এটাই যে এই লাইটটাকে যে জিনিসটা ব্লক করে রেখেছিল সেটা কোনো গোলাকার অবজেক্ট নয়, বরং অনেক বড় অস্বাভাবিক একটা স্ট্রাকচার ছিল যেটা সমতলও হতে পারে। এই ডিপটা সামান্য কিছু সময়ের জন্য নয়, বরং দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে নক্ষত্রের আলো ব্লক করে রেখেছিল। মানে সেখানে এমন কিছু অদ্ভুত স্ট্রাকচার ছিল যেটা এই নক্ষত্রের আলোকে ব্লক করে রেখেছিল। কিন্তু তাও বিজ্ঞানীরা এই বিষয়টাকে এড়িয়ে যান। তারপর কিছুদিন পর 2011 সালের মার্চ মাসে বিজ্ঞানীরা এমন কিছু ডেটা পান যেটা এই নক্ষত্রটির সম্পর্কে আরও কিছু গভীর প্রশ্ন তুলে ধরে। যে অবজেক্টটা এই নক্ষত্রের আলোকে ব্লক করে রেখেছিল সেটা এবার এই নক্ষত্রের 15% আলোকে ব্লক করে দিয়েছিল। এখানে একটা বিষয় বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছিল, আর সেটা হলো এই বস্তুটা কোনো গ্রহ কিংবা কোনো গ্রহাণু অথবা ধূমকেতুর বলয় ছিল না, যেগুলো একসঙ্গে নক্ষত্রের আলো ব্লক করে রাখবে। বরং এটা এমন কোনো জিনিস ছিল যেটা ধীরে ধীরে নক্ষত্রের আলো ব্লক করে রেখেছিল, যা হঠাৎ কিছু সময় পরে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছিল। এতটা পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু 2013 সালের ফেব্রুয়ারি মাসে এই নক্ষত্রটা তার আসল রূপ দেখাতে শুরু করে। এবার বিজ্ঞানীরা যে ডেটাটা পেয়েছিলেন সেখানে একটা নয়, বরং 3-3টে বড় ডিপ পর্যবেক্ষণ করা হয়েছিল। এখানে সবথেকে অদ্ভুত ব্যাপার এটাই ছিল যে এই নক্ষত্রের চারিদিকে উপস্থিত সেই অবজেক্টটা নক্ষত্রের 20% আলো ব্লক করে রেখেছিল। এই সমস্ত ঘটনাগুলো ক্রমাগত 100 দিন পর্যন্ত চলেছিল। এমন একটা জিনিস যেটা কোনো গ্রহ বা গ্রহাণু নয়, তারপরে সেটা আকারে এত বিস্তৃত যে একাই নিজের নক্ষত্রের 20% আলো খেয়ে নিচ্ছিল, তা আবার ক্রমাগত 100 দিন পর্যন্ত। ব্যাপারটা সত্যি রহস্যময় হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই এইসব কিছু দেখে বিজ্ঞানীদের পক্ষে বিষয়টা বুঝে ওঠা সত্যিই ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। এত বিশাল একটা অবজেক্ট যেটা সম্পূর্ণ নক্ষত্রের আলোর 20% ঢেকে রাখতে পারে,
সেটা দেখে অনুমান করা যায় যে এর কাছে এমন কোনো জিনিস আছে যার এলাকা আমাদের পৃথিবীর থেকে 1000 গুণ বেশি এবং সেটা কোনো গ্রহ বা গ্রহাণু নয়। এই ডেটাতে পাওয়া ডিপ দেখে এটাই বোঝা যাচ্ছিল যে এই নক্ষত্রের চারিদিকে একটা অনেক বড় মেগা স্ট্রাকচার আছে, যার মধ্যে অনেক স্ট্রাকচার একে অপরের সামনে দিয়ে যাওয়ার সময় কখনো লাইট ব্লক করে রাখে, আবার কখনো ছেড়ে দেয়। তারপর যখন এই সমস্ত ডেটা সিটিজেন প্রজেক্টের টিম কেপলার মিশনের বিজ্ঞানীদের দেখান, তখন তারা এই রহস্যটা সমাধান করতে শুরু করে দেন। কিন্তু তার মধ্যে এই খবরটা লিক হয়ে যায় এবং গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। সংবাদপত্র এবং ইন্টারনেট সব জায়গায় শুধুমাত্র একটা কথা নিয়ে চর্চা শুরু হয়ে যায় যে বিজ্ঞানীরা একটা নক্ষত্রের চারিদিকে এলিয়েন মেগা স্ট্রাকচার খুঁজে পেয়েছেন। কিন্তু বিজ্ঞানীদের কাছে এই বিষয়ে কোনো পোক্ত প্রমাণ ছিল না যে এটা এলিয়েনদেরই কাজ। তাই বিজ্ঞানীরা এবার এই বিষয়ে জানার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। সত্যিই কি এর পিছনে এলিয়েনদের হাত আছে, নাকি আসলে সেটা অন্য কিছু? এখানে বহু বিজ্ঞানী ভিন্ন ভিন্ন থিওরি সামনে আনেন, যেমন প্রোটো প্ল্যানেটারি ডেব্রিজ ডিস্ক, ক্যাটাস্ট্রফিক কলিশন, সোয়ার্ম অফ কমেটস এবং এলিয়েন মেগা স্ট্রাকচারস। প্রোটো প্ল্যানেটারি ডেব্রিজ ডিস্কের সাপোর্টারদের মতে এটা কোনো এলিয়েন স্ট্রাকচার নয়, বরং এটা একটা নবজাত নক্ষত্র যেটা সম্প্রতি সৃষ্টি হয়েছে এবং তার চারদিকে উপস্থিত ধূলিকণার কারণে লাইট ব্লক হয়ে যাচ্ছে। ক্যাটাস্ট্রফিক কলিশন অনুসারে এটা কোনো দুটো গ্রহের পরস্পরের সংঘাতের জেরে উৎপন্ন হওয়া কসমিক ধুলোর কারণে হচ্ছে। সোয়ার্ম অফ কমেটস থিওরি অনুযায়ী এই নক্ষত্রের চারিদিকে হাজার হাজার ধূমকেতুর ঝড় এসেছিল, কিন্তু এইসব ব্যাখ্যার মধ্যে একটা জিনিস কিছুতেই মিলছিল না। যদি এটা ধূলিকণার কারণে হয়ে থাকতো, তাহলে ধূলিকণা সেই লাইটকে শুষে নিয়ে উত্তপ্ত হয়ে পুনরায় তাকে রিএমিট করত। কিন্তু বিজ্ঞানীদের পাওয়া ডেটায় এমন কোনো চিহ্ন ছিল না। কিছু কিছু বিজ্ঞানীরা এই ব্যাপারে এলিয়েনদের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন। আবার কেপলার মিশনে কর্মরত আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী পেন স্টেট এক্সট্রা টেরিস্টেরিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের ডাইরেক্টর জ্যাসন রাইটের মতে কেপলার টেলিস্কোপের প্রিসিশন এতটাই শক্তিশালী যে কোনো নক্ষত্রের চারিদিকে উপস্থিত এলিয়েন মেগা স্ট্রাকচারকে ডিটেক্ট করতে পারবে। এই জন্য এই ডেটাটা পরবর্তী সময়ে ACTI অর্গানাইজেশনের কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা এলিয়েনের এই রহস্য থেকে পর্দা তুলতে পারে। তারপর ACTI এই নক্ষত্রটার দিকে নজর রাখতে শুরু করে। 2017 সালে ACTI তাদের পর্যবেক্ষণে জানায় যে এটা কোনো এলিয়েন মেগা স্ট্রাকচার নয়, বরং এই নক্ষত্রের চারিদিকে ঘুরপাক খাওয়া মহাকাশীয় ধূলিকণার কারণে এটা হচ্ছিল। তবে এই ধূলিকণা কোথা থেকে আসলো, এর উৎস কি, এইসব সম্পর্কে ACTI এর কাছে কোনো উত্তর ছিল না। যেহেতু এটা কোনো সদ্যজাত নক্ষত্র ছিল না, তাই ধূলিকণাকে এর কারণ বলে মনে করলে এখানে মিসিং ইট ফ্লাক্সের সমস্যা তৈরি হয়ে যায় এবং প্রশ্ন ওঠে যে তাহলে কেন সেই ধূলিকণার থেকে তাপ শোষণের সংকেত পাওয়া গেল না। তাই সব দিক থেকে বিচার করে এটাই বলা যায় যে এই নক্ষত্রটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি রহস্যজনক হয়ে উঠছে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় প্রায় সবাই যেটাকে এলিয়েন মেগা স্ট্রাকচার বলে ভাবছে সেটা কি হতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।